সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় বাজেট পর্যালোচনা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের সভাপতি খবিরউদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক নাসির মজুমদার, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন আহমেদ, এফসিএ। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ডক্টর সেলিমউদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আপনি জানেন যে গত 3 জুন বাংলাদেশের সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী। একটি বিশাল আকারের বাজেট এবং বলা হচ্ছে বড় ঘাটতির বাজেট। এই বাজেট বাংলাদেশের অর্থনীতির যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটি আসলে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কতটা বাস্তবসম্মত বা বাস্তব ভিত্তিক আপনি কি মনে করেন? থ্যাংক ইউ আপনাকে। আমি মনে করি যে এই সরকারের আমলে আপনি যদি 2008-9-তে যদি যান, তাহলে বাজেটের আকার নিয়ে আমি কথা বলতেছি। তখন দেখবেন যে আপনি আমাদের 95,000 কোটি টাকার একটু বেশি দিয়েই বাজেট আরম্ভ হয়েছিল। বর্তমান এই যে 2021 এবং 22-এ এটা 6,03,681 কোটি টাকার বাজেট। এবং আপনি সত্যি বলছেন যে এটা রেজাল্টিং, এটা আমাদের মোট আয় রেভিনিউ টার্গেট ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা, এবং এজ এ রেজাল্টিং আমাদের ঘাটতি হচ্ছে 2,14,681 কোটি টাকা। বড় বাজেট এবং বড় ঘাটতি হবে। তবুও আমি বলবো যে জাস্ট ঘাটতির চ্যালেঞ্জটা আমি একটু পরে আসতেছি। আমি আপনাকে বলবো এই বাজেটে এই সরকারের প্রতিটা বাজেট প্রত্যেক বছর একটাকে আরেকটা ছাড়িয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং বাজেট কিন্তু বাস্তবায়নও হচ্ছে, কিছু অংশ অবাস্তবায়িত থাকতেছে। এই বাজেটকে আমি বলবো জীবন এবং জীবিকার মধ্যে একটা চমৎকার সমন্বয়ের মাধ্যমে এই জীবন এবং জীবিকার এই সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই বাজেটে চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। আমি যদি আপনাকে জীবন নিয়ে যদি বলি, সেই জীবন মানে হচ্ছে যে মানুষের স্বাস্থ্য, মানুষের এই জিনিসগুলো নিয়ে, এবং দুর্ভোগ আপনারা জানেন এই করোনাকালীন, এই জন্য জীবন এবং জীবিকা 2020 থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত আমাদের সেকেন্ড বা থার্ড করোনা ঢেউ আমাদের চলতেছে। জীবন এবং জীবিকা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, অনেক জায়গা অনিশ্চিত হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমি বলবো যে জীবন এবং জীবিকার চমৎকার সমন্বয় বলতেছি। এই জন্য স্বাস্থ্য খাতে আপনি দেখবেন যে প্রায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ সহ প্রায় 43,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এটা বিগত চলতি অর্থ বছর থেকে 12% প্রবৃদ্ধি, এবং জাতীয় বাজেটের 5.4% মধ্যে এটা আছে। এবং আপনি দেখবেন যে এটাতে ডেভেলপমেন্ট বাজেটের এখানে টোটাল অ্যালোকেশন যদি হিসাব করেন, এটা 5 নম্বরের মধ্যে আছে। এবং এটা গেল স্বাস্থ্যের একটা দিক। 2 নম্বর দিক গেল কি সামাজিক সুরক্ষা খাতে। এই বছর সামাজিক সুরক্ষা খাতে 1,07,614 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, যেটা গত বছরের 96,000 প্রায় আমরা বলতে 14,000 কোটি টাকার মতো বেশি। আপনাকে বলে রাখা ভালো যে এই সামাজিক সুরক্ষাটা কিন্তু 8-9-তে মাত্র 14,000 কোটি টাকা ছিল, সেটা কিন্তু 1,07,000 কোটিতে পৌঁছেছে। এইসব এই স্বাস্থ্য এবং সুরক্ষা এই বাজেটের প্রেক্ষিতে আমি বুঝাইতে চাচ্ছি, এই বাজেটে জীবনকে নিয়ে আমাদের অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনি জানেন স্বাস্থ্য, করোনা প্রতিরোধ এবং প্রতিকারের সকল মেডিকেল ইনস্ট্রুমেন্টের ট্যাক্স এক্সাম্পটেড দেওয়া হয়েছে, যাতে এই শিল্প এবং হাসপাতাল যাতে পেরি আরবান ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জ ছাড়া যাতে হাসপাতাল গড়ে ওঠে, তার জন্য এখানে ট্যাক্স হলিডে দেওয়া হয়। ডক্টর সেলিমউদ্দিন, আপনার কাছে আসবো আমি। জি, আপনি আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো। আমি জীবিকার আবার আসবো, আমরা আপনার কাছে শুনবো বাজেটের বিস্তারিত পরবর্তীতে। খবিরউদ্দিন আহমেদ, বাজেট আসলে কেমন হলো? আপনার কি মনে হয় যে এই বাজেট কি মধ্যবিত্তকে রক্ষায়? বলা হচ্ছে যে সবচেয়ে বেশি সংকটে থাকবে মধ্যবিত্ত, যারা উচ্চবিত্ত বা যাদের নিম্নবিত্ত তাদের সুরক্ষার কেস বেশি থাকলেও যারা মধ্যবিত্ত তারা একটি টানাপোড়েনে পড়বে। আপনার সাথে আমি অনেকটা একমত, কিন্তু সরকার প্রদত্ত যে বাজেটের উদ্দেশ্য তা প্রচণ্ড ভালো এই কারণে যে এটা যা দরিদ্রতার সীমায় আছে, যারা এমপ্লয়মেন্ট প্রবলেমে আছে,
তাদের জন্যে কিন্তু যে টাকা স্যাংশন করা হয়েছে অ্যাগ্রো বেসড হোক এবং অন্য খাতে, এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। এই ব্যবসায়ীদের টাকা যদি প্রপারলি ইউজ হয় তাহলে মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন, তারা কিন্তু একটা ফর্মে চলে আসবে। কিন্তু সেটার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার যে এই বাজেটের টাকাটা এটা সমবন্টনের সাথে এর স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ। এটা যদি করা হয়, সরকার যে বাজেটটা ঘোষণা করেছে এটাকে চিন্তা করেই করেছে, মানে ব্যালেন্সড বাজেট। কিন্তু ব্যালেন্স বাজেট যেটা হয়, যেটা সমবন্টন হয় না, এটা ঠিক মতন ব্যবহার হয় না। এই ব্যবহারটা ঠিক মতো করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সরকার করে নাই, বাট মেজর ক্ষেত্রে কিন্তু সরকার যেটা করেছে ভালো করেছে। সেই ভালোটা আসলে কেমন, মানে কোন সূচকগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সরকার যেসব আপনি বলছেন যে ভালো করছেন, বা কোন কোন ক্ষেত্রে এগিয়ে নিতে, করোনা মহামারীকে কাটিয়ে সামনের দিকে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য যে দৃঢ় পদক্ষেপ, আপনার কাছে মনে হয় যে কোন সেক্টরগুলোতে আমাদের বিশেষ করে অ্যাগ্রো সেক্টর যেটা কৃষক, যেমন একজন গরিব কৃষককেও দেওয়া হয়েছে যে একটা মেশিন কিন্তু তাকে কম দামে দেওয়া হচ্ছে। এরকম ঠিক বিশ্বের দিকে যদি তাকান, কয়টা শিল্প আছে বাংলাদেশে যদি তাকান, বাংলাদেশের কথাই বলি, একটু আছে যে গার্মেন্টস এক্সপোর্ট, গার্মেন্টসের পরেই কিন্তু অ্যাগ্রোর পরে যে শিল্পটি সারা বিশ্বে, আমি বলবো সারা বিশ্বের 30 থেকে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি হোক, আমেরিকা, অস্ট্রেলিয়া, এর মেজর যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলার 30 to 60% জিডিপি যে সেক্টর থেকে ইনকাম হয় সেটি কিন্তু ট্যুরিজম শিল্প। সেই শিল্পটাকে কিছুটা মানে দাবিয়ে রাখা হয়েছে, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শিল্পটাকে অনুধাবন করতে পেরে বেশ কিছু বছর আগে এটাকে থ্রাশ সেক্টর ঘোষণা করেছিল। ঘোষণা করার পরে এটা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছিল। এগিয়ে যাওয়ার ফলে কিন্তু লকডাউনের পরে এই শিল্পটা একেবারে নেগলেক্টেড হয়ে গেছে। সবচেয়ে বেশি মারাত্মকভাবে হয়েছে। এই চাকরির কথা, এমপ্লয়মেন্টের কথা বলেন, গ্রামীণ ইকোনমির কথা বলেন, যেটা সরকার চায় যে গ্রামকে শহর করা, সেটা একমাত্র মেন কিন্তু রিসোর্টের এস্টাবলিশমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে আমি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছি। আমি ইন্টারন্যাশনাল চিফ অফ পুলিশের এখনও সদস্য, এবং আমার সরকারি চাকরি বলেন এবং বর্তমানে ট্যুরিজম নিয়ে বলেন, আমি বিশ্ব ভ্রমণ করেছি। আমি ওই সমস্ত জায়গায় প্রত্যেকটা দেশে দেখেছি যে অ্যাগ্রোকে তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আমার মনে আছে আমি 2 বছর আগে সান ডিয়েগোয় গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল চিফ অফ পুলিশের একটা কনফারেন্সে। ওখান থেকে একদিনের জন্যে তারা আমাদের শুধু অ্যাগ্রো বেস দেখাইছে 2 ঘন্টা দূরে নিয়ে। তো অ্যাগ্রো বেসডটা খুবই ইম্পর্টেন্ট। এই সেক্টরে যদি সরকার অ্যাগ্রো বেসড লোনও দিচ্ছে, সব কিছু করছে, এটা ভালো করেছে। কৃষিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, কিন্তু ভর্তুকি কি আসলে সেই অর্থে বেড়েছে? যাও বাড়ানো হয়েছে সে তো সামান্য কিছুই, যে 9,500 কোটি টাকা যে ভর্তুকির কথা বলা ভর্তুকি ছাড়া আমি যে কথাটা বলবো, শুধু ভর্তুকি দিয়ে চলে না। অনেক সময় কৃষিতে যেটা দিচ্ছে, যদি সরকার যে কাজটা করে, যেটি বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশনা বেশি থাকে যে ব্যাংক লোনটা দিতে হবে, ব্যাংক লোন দিলে ভর্তুকি আমাদের প্রয়োজন নাই। যারা অ্যাগ্রোবেস যারা করছে, এটা দিলে অ্যাগ্রোবেসদের কাজ হবে, ট্যুরিজমের কাজ হবে, এবং মধ্যবিত্তরাও কিন্তু অ্যাগ্রোবেসদের তারা কাজ করে যাচ্ছে। মধ্যবিত্তদের 50 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা যদি লোন দেয়, এই লোন দিলেও তারা অনেক এগিয়ে যাবে। এটির পরে গুরুত্ব দিতে হবে সরকারকে। আমি ট্যুরিজম শিল্পের কথা বলবো, যে ট্যুরিজম শিল্প আপনার কাছে আবার এসে শুনবো। কবিরউদ্দিন আহমেদ, নাসির মজুমদার, যেটি আমরা আলোচনা করছিলাম যে আসলে বাজেটে যেসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে সেটি আসলে অর্থনীতিকে কতটা সুরক্ষা দিবে এই করোনাকালীন সময়? যদি এক কথা বলা যায়, বাজেট যেটা আছে এটা তো গতানুগতিক বাজেটই হয়েছে। যেহেতু দেশের অর্থনীতির আকার বড় হচ্ছে, মানুষ বাড়ছে, পরিমাণটাও এই বছর গত বছরের থেকে ন্যাচারালি বেশি। তা আমাদের যেটা মনে হয়, গতকাল আমরা বিসিসিআই থেকেও আমাদের রিয়াকশন আমরা দিয়েছিলাম যে যদি দুর্নীতি দমন করা যায় এবং সরকার যদি খুব প্ল্যান করে যদি বাস্তবায়নের দিকে যায়, তাহলে এটা যে অসম্ভব তা না, এটা বাস্তবায়ন সম্ভব। আর এই বাজেটের একটা দিক হচ্ছে যে আসলে এই প্রথম একটা বাজেট, যে বাজেটটা আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের একটা সুখ হচ্ছে, সরকার কিন্তু এখন ব্যবসায়ীদেরকে মূল্যায়ন করতে শুরু করেছেন। আপনার এই যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় গতকালের মিটিং উনি বলেছেন যে আমরা ব্যবসায়ীদের মাধ্যমেই কিন্তু আমরা এমপ্লয়মেন্ট সৃষ্টি করব। এর জন্য ব্যবসায়ীদেরকে আমরা নানাভাবে সহায়তা করার চেষ্টা করছি। তো আসলে বেসরকারি বিনিয়োগ ছাড়া তো দেশের উন্নয়ন সম্ভব নয়। আর সরকার তো সরকারি লোকদের চাকরি, সরকারের কত লোক চাকরি দিবে? সরকার তো ব্যবসা করে না, ব্যবসা করার কথাও না। সরকার করে ব্যবসার সহযোগিতা করবে, আইন কানুন করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু বিজনেস তো ব্যবসায়ীরাই করবে, শিল্পপতিরা করবে। সেই হিসাবে এই বাজেটটা এই প্রথম ব্যবসায়ীদেরকে কিন্তু কোনো দিকেই একটা পয়সা কিন্তু আপনার ট্যাক্স বলেন, ভ্যাট বলেন বা অন্যান্য কিছুই বাড়ায় নাই, বরং প্রত্যেকটা জায়গায় সরকার কমানোর চেষ্টা করেছে। সরকার টেন্ডেন্সিটা খুব ভালো, সব জায়গায় কমেছে।
সেটি কি আসলে ব্যবসায়ীরা আসলে তার সুফলটা আসলে কি ব্যবসায়ীরাই শুধু পাবে নাকি না, ব্যবসায়ীরা তো ওই যে বললাম, ব্যবসায়ী সাধারণ মানুষের উপর সরকারের এখানে ইন্টেনশনটা হচ্ছে এমপ্লয়মেন্ট সৃষ্টি করা। আর ব্যবসায়ী তো তার ব্যবসাটা কি করে? আরেকটি বিষয় জানতে চাই যে সেই সুবিধাটা আমরা আরেকটি প্রসঙ্গ এখানে আনতে হয় কথার মধ্যেই, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের জন্য যে প্রণোদনার সুযোগ রাখা হয়েছে বিশেষ করে করোনা মোকাবিলার ক্ষেত্রে, সেই সুযোগটা কি সবাই সমানভাবে পায়? প্রণোদনা যে বিষয়টা, সেটা তো সবাই সমানভাবে বলতে ধরেন সরকার বড় ফ্যাক্টরির জন্য দিয়েছে, ছোটদের জন্য দিয়েছে, মাঝারের জন্য, একেবারে ক্ষুদ্র যে তাদের জন্য কিন্তু দিয়েছে 20,000 কোটি টাকা। এবং সেখানে যাদের কোলাটেরাল নেই তার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু গ্যারান্টি স্কিমও চালু করেছে। সরকারের কিন্তু সব দিকেই নজর আছে, সরকারের যে নজর নাই তা না, কিন্তু একেবারে ছোট মানে একেবারে ছোট ব্যবসায়ী যারা কোলাটেরাল নেই বা ব্যাংকগুলোকে তারা সার্ভে করতে পারছে, ওগুলোর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি স্কিম চালু করেছে 2020 সালের জুলাই মাসেই। সুতরাং সরকারের কিন্তু সব দিকেই নজর আছে। সেই টাকাটা হয়তো এবার, এবং 20,000 কোটির মধ্যে প্রায় 14,000 কোটি টাকা তো গত বছরই বিতরণ হয়েছে, এবং 78% কি অ্যারাউন্ড 80% টাকা কিন্তু বিলি হয়েছে, বাকিটাও বিলি হবে। সরকার কিন্তু এটা ওয়াচ করছে, তাহলে টাকা আরও বাড়াবে। সরকার তো এক খাত থেকে টাকা আরেক খাতে দিবে, এটা তো সরকারের সিদ্ধান্তের একটা বিষয়। এটা তো যে বাজারের দিনই ঘোষণা করতে হবে আর করা যাবে না তা তো না। কিন্তু আমাদের যে দেখার বিষয়টা, সরকার জীবন এবং জীবিকার যে বাজেট বলেছে, সরকার কিন্তু এটা ফিল করতে পেরেছে যে সরকারের পক্ষে মানুষ আসলে এমপ্লয়মেন্টই তো আসল। আপনার গরিব লোক বলেন, যাই বলেন, মানুষ যদি চাকরি না থাকে তাহলে মানুষ চলবে কীভাবে? তার জীবনই তো চলবে না। এই কর্মসংস্থানটাই সরকার বেসরকারি বিনিয়োগের মাধ্যমে করতে চাচ্ছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। তা আমরা এখন যেটা আমরা আশাবাদী, আমরা মনে করি যে আমরা কিছু প্রস্তাব আমাদের FBCCI থেকে দিয়েছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলি, বিভিন্ন চেম্বারগুলি, তারাও তাদের মতো করে তাদের প্রত্যেকটা খাতের তারা দিচ্ছে। তো সরকারের আমি বলবো এক কথা যে এই বাজেটটা এটা অস্বাভাবিক কোনো বাজেট না, এটা বাস্তবায়নযোগ্য বাজেট। এখানে দুর্নীতি এবং কর্মদক্ষতা বাড়াইতে হবে। আমি যদি একটি বিষয় জানতে চাই, আপনি যে কর্মসংস্থানের কথা বললেন, বেসরকারি বিনিয়োগের কথা বললেন, সরকার তো ব্যাংক থেকেই লোন নিচ্ছে বেশি ঘাটতি পূরণের ক্ষেত্রে, সেখানে বেসরকারি বিনিয়োগ কি এখানে প্রভাব সরকার পড়বে না? ব্যাংক থেকে লোন নিচ্ছে, ব্যাংকে কিন্তু এখন তারল্য কিন্তু অনেক। আপনার ব্যাংক কিন্তু এখন লোন ইনভেস্ট করার জায়গা পাচ্ছে না, কারণ গত 2 বছর যাবত কিন্তু বেসরকারি বিনিয়োগ হয় নাই। ও সরকারের কিন্তু এটা, সুতরাং ব্যাংকে যে টাকা নেই তা না কিন্তু। আর সরকার যদি টাকা না নিত তাহলে ব্যাংকগুলি কিন্তু বসে যেত, ব্যাংকগুলি ওই সরকারের কাছে গিয়ে বিক্রি করে কিন্তু তারা বেঁচে আছে। কর্মসংস্থান করতে হলে তো বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ শুনেন, আমি ব্যবসায়ী, আপনি বললেই তো আমি টাকা নিব না। টাকাটা তো আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন না, আপনি আমাকে ধার দিচ্ছেন এবং আমাকে আমার বিজনেস করে টাকা ফেরত দিতে হবে। তো সুতরাং টাকা আমি শুধু যে টাকা দিলেই ব্যবসা হয় তা তো না। মানে আমি আমার টাকাটা তখনই নিব যখন আমি বুঝবো যে আমার বিজনেস করে টাকাটা আমি ফেরত দিতে পারবো, কারণ এটা তো ফেরতযোগ্য টাকা। এই যে প্রণোদনা, এটা 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 কিন্তু কোনো দান না। অনেকে তো এটা ভুল বুঝেন যে প্রণোদনা মানেই ফ্রি, তা তো না। আমরা গভর্নমেন্ট 4% যে লোনটা দিচ্ছে, আমরা অনেক বড় বড় ব্যবসায়ীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 3% লোন, বিদেশি লোন পাচ্ছে। বিদেশে 3 থেকে 4%-এর উপর ইন্টারেস্ট নাই। অনেক বড় ইন্ডাস্ট্রিগুলো বিদেশে লোন নিয়ে নিচ্ছে, বরং সরকার সবসময় এটা অ্যালাউ করে না দেশের ব্যাঙ্কগুলোর কথা স্বার্থে। এটা কিন্তু আমাদের ভুল আছে যে সরকার ব্যাংকের টাকা নিলেই যে আমাদের সমস্যা, তো না। আমাদের তারল্য এখন অনেক, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু টাকা আছে। অনেক ব্যাংকের সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। কারণ শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো আপনার কিছু করার নেই। আর আপনি যদি বেড ক্রেডিট হিসেবে মানে লোন ফেরত পাবেন না সেই জায়গায় টাকা দেন, তাহলে তো এটা আসবে না। এখন যেই দিনই দিচ্ছে দিনই নিচ্ছে, দুই পক্ষ যদি এক হয়ে যায় সেখানেই সমস্যা। কিন্তু এটা হলো একটা অংশের, একটা সমাজের একটা অংশের এটা চিত্র, কিন্তু বাকি মেজরিটি চিত্র কিন্তু তা না। আমরা যারা লোন নিচ্ছি, লোন ফেরত দিতে হচ্ছে আমাদেরকে। সুতরাং সরকার শুধু লোন তা না, সরকারকে সুরক্ষা দিতে হবে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে, আইন বলেন, পলিসি বলেন, অন্যান্যভাবে দিয়ে সুরক্ষা দিলে কিন্তু বিজনেস আমরা করতে পারবো। নাসির মজুমদার, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন FCA। সেলিম উদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আমরা যেটি নিয়ে আলোচনা, আপনি যেটি বলছিলেন যে জীবন জীবিকার বাজেট,
আসলে করোনার সময় আসলে কতটা Right. জীবনটা চ্যালেঞ্জের মনে মুখে হয়- পড়তে হবে সরকারকে এই জীবন জীবিকা রক্ষার ক্ষেত্রে? আমি আগে আমার জীবিকার রক্ষায় বলি, দেন চ্যালেঞ্জের কথাও আমি বলবো। হ্যাঁ, আমার জীবিকার যে অংশে আমরা আসব, সরকারের আসলে এই বাজেটের উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা আলোচক আছে ওনারা আসলে সত্যি চমৎকার ভাবে বলছেন যে সরকারের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোভিড-19 গত বছর থেকে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত জীবন এবং জীবিকা, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড, ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যাতে অর্থনীতিতে যাতে রিকভারি করতে পারে, অর্থনীতিতে যাতে কর্মচাঞ্চল্য হতে পারে এবং গ্রামীণ অর্থনীতি যাতে তেজিবাপ আসতে পারে, ব্যবসা বাণিজ্য শিল্প তথা অর্থনীতি তাদের এই ব্যবসাগুলো এবং অর্থনীতি পুনরুদ্ধার হইতে পারে, ব্যবসা বাণিজ্য শিল্পগুলি যাতে সম্প্রসারণ হইতে পারে, স্বাস্থ্যের যাতে সুরক্ষা হইতে পারে, এই জীবিকার জন্য কিন্তু সরকার অনেকগুলি স্টেপ কিন্তু এই বাজেটে নিয়েছে। সেই জন্য কিন্তু এটাকে, যেমন আপনি টার্ন ওভার ট্যাক্স 0.5 থেকে 2.5 কমাই দিছে, এবং আপনি দেখবেন যে পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলিকে 2.5% কর্পোরেট কর ছাড় দিয়েছে, এবং একক ব্যক্তির কোম্পানিকে 25% কর হার সিদ্ধান্ত করেছে, এবং অনেক যারা বড় লোক সম্পদের উপর যে ছাড় যাদের আয় নাই সেটাকে বাতিল করা হয়েছে, ন্যূনতম ছাড় কিন্তু বিলুপ্ত, এবং সবথেকে বেশি যে দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে 1% 4% থেকে 3% কিন্তু অগ্রিম কর বাদ দেওয়া হয়েছে। লৌহ শিল্প, ওশেন গোয়িং এবং সিমেন্ট শিল্প এদেরকে 1% আইটি কিন্তু মকুব করা হয়েছে। এবং আপনি দেখবেন যে মেড ইন বাংলাদেশে যে এই ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করার জন্য শিল্পকে কিন্তু 10 থেকে 20 বছরের কর অবকাশ দেওয়া হয়েছে। হোম অ্যাপ্লায়েন্স, আইটি যদি হার্ডওয়্যার আপনি করেন, স্কিল বেস যদি প্রশিক্ষণ কেন্দ্র করেন, আপনি যদি গ্রাম অঞ্চলে যদি হাসপাতাল করেন, এবং আপনি 3 হুইলার 4 হুইলার যদি আপনি এই যে গাড়ির যদি করেন, এবং অ্যাগ্রো বেস প্রতিষ্ঠান যদি আপনি যদি এন্টারপ্রেনিয়ারদেরকে 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন যে বিশেষ করে আইটি সার্ভিস, যেটা যেমন ক্লাউড সার্ভিস বলেন, আপনি সিস্টেম ইন্টিগ্রেশন বলেন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন, এবং ই পাবলিকেশন বলেন, ই লার্নিং বলেন, এবং আইটি ফ্রিল্যান্সিং বলেন, এগুলোকে ট্যাক্স মওকুফ করে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত জিনিস যে উদাহরণ দিলাম আমি, এরকম আরো অনেক আছে, এক কথায় তো সবগুলো দেওয়া যাবে না, আরো অনেক আছে। এই জিনিসগুলোতে করার কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তাদের ক্ষতি কাটিয়ে ওঠে, এবং অর্থনীতিতে যাতে নতুন নতুন বিনিয়োগ যাতে আকর্ষিত হয় এইসব সেক্টরে, এবং এই আকর্ষিত হওয়ার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান কিন্তু ঘুরে দাঁড়াবে, আমার মনে হয় যে অধিক স্থান হবে। এবং সরকার যে বাজেটগুলি আপনি দেখবেন যে আমাদের শিক্ষা এবং প্রযুক্তি খাতে টপ 5টা যেখানে বাজেট বরাদ্দ বাড়াইছে, শিক্ষা এবং প্রযুক্তি খাতে প্রায় 95,000 কোটি টাকার মতো, সড়ক এবং যোগাযোগ খাতে মেগা প্রজেক্ট গুলো করার জন্য প্রায় 72,000 কোটি টাকার মতো, এবং হেলথে আমি আগেই বলছি 43,000 কোটি টাকার মতো, অ্যাগ্রিতে আমাদের 32,000 কোটি টাকার মতো, এবং অ্যাগ্রিতে আপনি বললেন যে প্রায় 10,099 কোটি টাকার মতো ভর্তুকি দিচ্ছে। গত বছর থেকে অনেক বর্ধিত আকারে কিন্তু এই ভর্তুকির পরিমাণ রাখা হয়েছে। ফুয়েল এনার্জিতে 27,000। এই 5-6টা জিনিস যদি আমি আপনাকে বলি, এগুলোতে সিগনিফিক্যান্ট ইনক্রিজ হয়েছে বাজেটের বরাদ্দ। এগুলো যদি এখন এইখানে যদি 6 লক্ষ, যে কথাটা আপনি বললেন 6,03,681 কোটি টাকার বাজেট, এটার বাজেট যেহেতু বড়, এটার ঘাটতিও বড়, এবং এটার বাস্তবায়ন নিয়ে আমাদের কথা। বাস্তবায়নে আমি বলি 2,18,681 কোটি। কোনো বাজেট বড় হলে, ঘাটতি বড় হলে এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে, এই কথা নিঃসন্দেহে বলা চলে। এই চ্যালেঞ্জিং এর মধ্যে অলরেডি আপনি একজনই বলছে, এই চ্যালেঞ্জিং এর মধ্যে আমি একটা হচ্ছে যে 2,14,000 কোটির মধ্যে 1,01,000 কোটি বহি উৎস থেকে কিন্তু বাইরের থেকে লোন এবং সাহায্য দিয়ে কিন্তু এই ঘাটতি অর্থায়ন করা হবে, এবং আমাদের দেশীয় থেকে 1,13,000 কোটি টাকা হবে। বিগত প্রায় 5-6 বছর আগে বিদেশ থেকে টাকা পাওয়াটা কিন্তু একটা দুর্বোধ্য ব্যাপার ছিল, তখন আমি জানি না কিরকম এরকম ছিল, কিন্তু গত 2 বছরে বাইরের থেকে বিদেশি ফান্ড পাওয়া কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের পারফরমেন্স ভালো। এই বাজেট ঘাটতিতে আপনি যে উৎস হইতে, বিদেশ উৎস হইতে যে টাকাটা ধরা হয়েছে, আমার কাছে মনে হয় যে গত 2 বছরের ট্রেন্ডে এবং এইটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব।
2 নম্বর হচ্ছে যদি অ্যাচিভ করা সম্ভব না হয় তাহলে ওই অংশটা যদি দেশের আভ্যন্তরীণ উৎস থেকে যদি ব্যাংক থেকে নেওয়া যায়, ব্যাংকের যে বাজেটকৃত অর্থ যদি লোনের অতিরিক্ত নেয়, তাহলে অবশ্যই আমরা বুঝি সেখানে ব্যক্তি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হইতে পারে। এটা একটা চ্যালেঞ্জিং থাকবে। আশা করি যে বহির্উৎস যদি সঠিকভাবে গুরুত্ব দেওয়া, মানে ডাইনামিজম দিয়ে যদি, নেতৃত্ব দিয়ে যদি টাকা আনানো যায়, এটা একটা। ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন আহমেদ, রেভিনিউ কালেকশন যদি না হয়, সেলিমউদ্দিন আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমার সঙ্গে থাকবেন। খবিরউদ্দিন আহমেদ, সেলিমউদ্দিন বলছিলেন যে বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন, যেসব আমরা যে কথাগুলো আছে সেগুলো কি আসলে পুস্তকে থাকবে না কথায় থাকবে, এটা আমরা কাজে দেখতে পাবো। নাসির মজুমদার একই কথা বললেন। আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বড় যে জিনিসটা দাঁড়িয়েছে, নাসির সাহেব বলেছেন, যেটি হচ্ছে যে একটা প্রজেক্ট সামনে নিয়ে সেই প্রজেক্টের বাস্তবায়নটা, যেটা আমিও প্রথমে বলেছি, স্বচ্ছতার কথা বলেছি, এই যে স্বচ্ছতা নিয়ে কিন্তু আমাদের বিশাল প্রবলেম। দক্ষতা, প্রথম স্বচ্ছতা, দক্ষতার সাথে যে জিনিসটা আছে পরিষ্কার করে উনি বললেন না, যেটা হচ্ছে টাকা পয়সার লেনদেন। এই বাজেট যে টাকাটা যেখানে দিতে হবে বা ব্যাংক লোনটা দিতে হবে, এই টাকা পয়সার লেনদেনটা একটা বড় জিনিস। এই লেনদেনটা সরকারকে, এই যে অ্যান্টি কারাপশন বলেন, যে কোনো বলেন, এখানে হাত দিতে হবে। এখন সরকার যেভাবে এগোচ্ছে, সাংঘাতিকভাবে এগোচ্ছে, কিন্তু কিছু কর্মকর্তা এবং ব্যবসায়ী তারা জিনিসটাকে ঘোলাটে করে ফেলে। এই ঘোলাটার দিক যদি সুন্দরভাবে নজর দেয় গভর্নমেন্ট, তাহলে বাংলাদেশের আপনার 20 সালের 41 সালে যে উন্নত দেশ হওয়ার কথা, এটা হয়ে যাবে। কারণ আপনি যদি বিশ্বের সব দিকে তাকান, বাংলাদেশের যে রিসোর্স আছে, সেই ট্যুরিজম সেক্টর বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, বাংলাদেশের রিসোর্সে একবার ভরা। এই রিসোর্সটা পরিচালনা করার যে দক্ষ লোক দরকার এবং সৎ লোক দরকার, এবং এইটার যদি বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশের উঠতে আর বেশি সময় লাগবে না, এটা আমার বক্তব্য। কিন্তু যে দক্ষতা বা যেটি দরকার আর কি, সেই সক্ষমতা কি বাংলাদেশ অর্জন করতে পেরেছে? আমি যদি বিগত বছরের বাজেটের কথা বলি, সে তার কতটুকু লক্ষ্যে গেল? আমাদের প্রবৃদ্ধির হার যেটি ধরা হয়েছিল, লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার কি কাছাকাছি আমরা যেতে পেরেছি? কিছু তো গেছে, কিন্তু কিছু তো গেছে। আমি যে কথা বললাম, এটাতে লক্ষ্য অর্জন করতে হলে সাংঘাতিকভাবে সততা এবং স্কিল হ্যান্ড হইতে হবে। স্কিল হ্যান্ড বিভিন্ন সেক্টরে বর্তমান গভর্নমেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন যে ইয়ত আছে, এবং সবাইকে কিন্তু স্কিল হ্যান্ড তৈরি করা হচ্ছে সমস্ত সেক্টরে। আইএলআর পর্যন্ত সাপোর্ট নিয়ে এগুলো কিন্তু তৈরি হচ্ছে। স্কিল হ্যান্ড নিয়ে আমাদের কোনো নাই। আমাদের আছে যারা নেতৃত্ব দিচ্ছে উপরে, এই যারা উপরে নেতৃত্ব দিচ্ছে, এদেরকে সৎ হতে হবে, এদেরকে ভালো করে দেখতে হবে। উপরে তো নেতৃত্বের জায়গা থেকে যদি ফাঁকা থেকে যায়, সেই বঙ্গবন্ধুর কথা বলতে যায় যে বটমলেস ঝুড়ি, সেই বটমলেস ঝুড়িটা কিন্তু এখনও আছে। এটির পরে মাননীয় প্রধানমন্ত্রীকে নজর দিতে হবে, সবাইকে নজর দিতে হবে। দিস ইজ দ্য অনলি থিং। সেই দক্ষতা বা আমরা যদি বলি যে স্বচ্ছতার কথা আমরা বারে বারে বলি, সেখানে তো দুর্নীতির একটি বিষয় থাকে, যে আপনারা যেটি নাসির মজুমদার উল্লেখ করেছেন, যে আমরা যদি দুর্নীতিকে দমন করতে পারি, তাহলে বাজেটের একটি সুফল হয়তো সাধারণ মানুষ পাবে। কিন্তু আমরা তো করোনার সময়ও দেখলাম যে এই মহামারীর সময়ও কিন্তু সেই যারা অসৎ বা যারা অসাধুভাবে টাকা উপার্জন করতে চান, তাদের তৎপরতা কিন্তু থেমে নেই। সেইখানে আসলে মূল করণীয় বা আরও বেশি জোর দেওয়ার সেক্টর ভিত্তিক, এখানে দেখা যাচ্ছে সরকার দেখা যাচ্ছে বিভিন্ন দুই একটা জায়গা, বেশ কয়েকটা সেক্টর যখন ধরা পড়ছে, সরকার শক্ত অ্যাকশন নিয়েছে। এই অ্যাকশনগুলো যদি সর্বক্ষেত্রে নেয় সরকার, তাহলে কিন্তু এটা একমাত্র বেরিয়ে আসবে সব কিছু, এবং আমাদের দেশ খুব তাড়াতাড়ি উন্নত দেশে পরিণত হবেই, যদি এই জায়গাটাই শুধু টাচ করা হয়, যে এইটাই যেটা বললেন। জি, খবিরউদ্দিন আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। নাসির মজুমদার, যেটি খবিরউদ্দিন বলছে, আসলে দুর্নীতিকে রুখতে বা যেটি স্বচ্ছতা বা যেটি জবাবদিহিতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে কি আমাদের এই সার্বিক ব্যবস্থাপনার মধ্যে কোনো ত্রুটি বা দুর্বলতা আছে কি না? আপনি দেখেন, আসলে মানে যে কোনো কিছুর জন্য যে একটা জনমতটাই হলো আসল। আমরা যখন কথা বলতেছি, আমরা কিন্তু দুর্নীতি শব্দটা মনে সবচেয়ে বেশি বার উল্লেখ করেছি আমরা সবাই। আসলে আমরা সবাই কিন্তু এখন সচেতন। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। দুর্নীতি সারা পৃথিবীতেই ছিল, আছে, কিছুটা থাকবেও। তবে সবচেয়ে এখানে দুর্নীতি কিন্তু আমাদেরকে দমাতে পারছে না। আমাদের জিডিপি আগে কোথায় ছিল, আমরা কোথায় চলে যাচ্ছি। আমাদের এখন এই মিডিয়া কতগুলি, আপনার 5 বছর 10 বছর আগে চিন্তা করেন, সবাই তো চলছে, ভালো করতেছে, একটা কম্পিটিশন দিচ্ছে। এখন একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, ওই যে আপনার ঘাটতি বাজেটের চিন্তা, আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশের সাথে ঘাটতি বাজেটই হবে। আর ঘাটতি বাজেট তো খারাপ না। আমার টাকাটা আমার ট্যাক্স থেকে আসতেছে না, ঠিক আছে, ইনকাম হচ্ছে না, সরকার বিদেশ থেকে আমরা ধরেন 2000 কোটি টাকা দিল। যদি 2000 কোটি টাকাকে হতদরিদ্রকে বিকাশ মাধ্যমে দানও করে দেয় গভর্নমেন্ট, ওই লোকগুলি কি টাকাটা পোড়াই ফেলবে না চাপাই খাবে? ওই টাকাটা তো সে বাজার থেকে কিছু কিনবে, কিনলে তো ওই দোকানে ট্রানজ্যাকশন হচ্ছে,
টাকা তো সার্কুলেট হবে, এটা তো এই দেশেই থাকবে, টাকা তো বাইরে যাবে না। তো ওখানে তো ইনকাম, গভর্নমেন্ট তো সব জায়গায় বাজারে ইনকাম পাবে, দোকানদারের থেকে সে ইনকাম পাবে, ওই টাকার ট্যাক্স আসবে, বিকাশে যাবে, এটা কিন্তু মানে অর্থনীতি চলে আসবে। আমাদের মতো এইসব দেশে ঘাটতি বাজার থাকবেই, এবং ঘাটতি বাজার খুব ভালো, এখানে খারাপই কিছু না। কারণ সরকারের টাকা সরকারের কাছেই থাকছে, এটা জনগণের টাকা তো সরকারেরই টাকা, এটা তো রাষ্ট্রের টাকা, বাট একজনের হাতে। তো ওই জন্য আমি যেটা বলতে চাই, এখানে আমাদের বাজেট ঠিক আছে, এখন আমাদের পরিকল্পনা খুব বেশি দরকার। এই পরিকল্পনাতে কী থাকবে? দুর্নীতিটা তো একটা বড় জিনিস, যে আমরা যখন যে কোনো একটা পরিকল্পনা করি, নিরাপত্তা, দুর্নীতি, এগুলো তো চিন্তা করেই করে, প্রত্যেকটা চেয়ারে যিনি বসে উনিও চিন্তা করেন। এখন দুর্নীতিবাজদের সংখ্যা এটা একটা সংখ্যা, সব যে দুর্নীতিবাজ তা তো না। এটা রাষ্ট্র চলে কীভাবে, আপনারা আছি কীভাবে? যারা দুর্নীতিবাজ তারা হয়তো মাথা নিচু করেই থাকে, তারা মাথা উঁচু করে নিজেকে সৎ বলতে পারে না, এটা আমরা তো জানি। সুতরাং আমাদের বেশি ইন্ডাস্ট্রিগুলো, আমাদের এই যে দুর্নীতি পত্রপত্রিকা যে লেখালেখি হচ্ছে, মিডিয়াতে প্রচার হচ্ছে, এটা কিন্তু এটাই সুলক্ষণ। কারণ মানুষ এখন দুর্নীতি বিরুদ্ধে কথা বলতেছে। একসময় পরবর্তী প্রজন্ম দুর্নীতিটা, নতুন প্রজন্ম এখন দুর্নীতি বিরুদ্ধে থাকে। তারা আমরা ছোটোকালে এরা ফোন দিল, বাচ্চা শিখে দিয়ে বলো আমি নাই। এখন কিন্তু বাবা মা বাচ্চাদেরকে বললে বাচ্চা বলবে না, বাচ্চা বলবে যে তুমি আসো, আমি না বলবো কেন। এখন বাচ্চারা কিন্তু ডিফারেন্ট। এখন কিন্তু আগের মতো বাচ্চাদেরকে ভয় লাগে, কেউ ঘুম পাড়ায় না। বাচ্চাদের বুঝায় বলে বাবা তোমার ঘুমানো উচিত, এটি টাইম, এটি নিয়ম। আপনার বাচ্চাদের সাথে কথা বলতে গেলে সাবধানে কথা বলতে হয়, কারণ ইন্টারনেটের যুগ, সে অনেক কিছু দেখতেছে। তো সুতরাং দুর্নীতিটা আমি মনে করি এটা একটা সময়ের ব্যাপার, এটা অবশ্যই এটাতে বের হয়ে যাবে। ঘাটতি পূরণের যে প্রত্যাশার কথা বলেছেন, যে বৈদেশিক অর্থায়ন থেকে যে 1,01,228 কোটি টাকা বৈদেশিক ঋণ বা বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে, আসলে করোনাকালীন সময় বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশের সেই অর্থের সংস্থান করা ওদের অনেক টাকা পড়ে আছে, আর বিদেশিরা টাকা দিতে ইচ্ছুক। সবচেয়ে বড় কথা হলো গভর্নমেন্ট চাইলেও বিদেশ থেকে নিতে পারবে না, কারণ আমার দেশি ব্যাঙ্কগুলো দিবে জোর করে, তারা বন্ড বিক্রি করে গভর্নমেন্টের কাছে, এটা তাদের জন্য সিকিউর এবং লাভ বেশি। সুতরাং আমরা যতই বলি যে গভর্নমেন্ট ব্যাংক থেকে টাকা দিচ্ছে কেন, এটা ব্যাংকের মালিকরাই চায় সরকার আমাদের থেকে নেক, এটা ওদের জন্য সিকিউরিটি। কারণ ওরা বন্ড বিক্রি করে টাকাটা নিচ্ছে, বন্ডের দাম তো বেড়তেছেই, আমাদের মতো গরিব দেশে বন্ডের দাম বাড়বেই, এখানে রাষ্ট্রের টাকা লাগবে, বন্ডের দাম, সরকারের বন্ডের দাম বাড়বেই, এটা তো গ্যারেন্টি, এখানে কোনো লস নেই। শেয়ার বাজারে লস করবেন, কিন্তু বন্ড লস করবেন না, কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশে যত দিন যাবে বন্ডের দাম বাড়বে। সেটি যদি হয় তাহলে তো মূল্যস্ফীতি হবে, এবং তার শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থার যে কথা বলেছেন, 5.2% মূল্যস্ফীতি ধরাই আছে, সেখানে তার মধ্যে কি আটকে রাখা যাবে? এটি না, আটকে রাখা যায়, মূল্যস্ফীতি তো হবে। তা আমাদের সবচেয়ে বড় কথা হলো এই যে যেন কৃষিতে তো যে সার, বীজ, কীটনাশক, কোথায় সরকারের ইয়ে নেই, প্রত্যেকটা জায়গায় তো সরকার আপনার ইয়ে দিয়েই আসতেছে, প্রত্যেকে দিয়েই আসতেছে। নাহলে সারের দাম ইন্টারন্যাশনাল রেট কত, আর কৃষক পাচ্ছে কত রেটে, কীটনাশক কত রেট পাচ্ছে, বীজগুলো কীভাবে পাচ্ছে। সরকারের ওইদিকে প্রচুর প্রণোদনা দিচ্ছে। হ্যাঁ, কৃষকদের জন্য একটা প্রস্তাব, যেটা বারবার আমি নিজেও লেখালেখি করি, সেটা হচ্ছে যে আমার দেশে যদি সারা পৃথিবীতে কিন্তু খাদ্য সংকটের হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা হচ্ছে টাকা কিন্তু সারা পৃথিবীতে আছে, কিন্তু টাকা হইলেও খাদ্য কিন্তু কিনতে পারবে না, কারণ পৃথিবীর অনেক দেশেই করোনার কারণে ওই আপনার শস্য বা এগুলো ঠিক হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না, এটা কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। বাংলাদেশে এটা কোনোদিন হবে না, সরকার যদি একটা বুদ্ধি করে, সরকার যদি কৃষকদেরকে শুধু গ্যারান্টি দিতে পারে যে তুমি যা প্রোডাকশন দিবা তোমারটা আমি কিনে নিব, এবং এই রেটের গ্যারেন্টি, এটা করাটা একটু চ্যালেঞ্জের ব্যাপার। যদি এটা করতে পারে, বাংলাদেশে খাদ্য তো উদ্বুদ্ধ হবেই, এবং আমরা এক্সপোর্ট করতে পারবো, বিভিন্ন দেশে আমরা খাওয়া সাপ্লাই দিতে পারবো। কারণ আমাদের দেশে আমাদের 20 কোটির মতো লোক, এবং আমাদের লোকরা কর্মঠ, আমাদের লোক কিন্তু কর্মঠ। এরা যখনই দেখবে যে আমার কৃষি পণ্যটা, আমি কৃষি করলে আমার লাভ হবে, তারা কিন্তু করবে। নাসির মজুমদার, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকবে। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন FCA, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, এই বাজেটের যে প্রস্তাবনা দেওয়া আছে, বিশেষ করে সামাজিক সুরক্ষা খাত এবং গ্রামীণ অর্থনীতিকে কতটা সুরক্ষা দিবে, পৃষ্ঠপোষকতা দিবে, বা খেটে খাওয়া মানুষের জীবন জীবিকাকে কতটা রক্ষা করবে, আপনি কি মনে করেন? হ্যাঁ,
আমি আমি মনে করি কি যে বাজেটের এই যে জীবিকার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে, যে আপনি বললেন এই যে যেই ট্যাক্স মানে ফিসক্যাল ইনসেনটিভ যেগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং বিভিন্ন খাতে বিশেষ করে আমাদের সড়ক এবং যোগাযোগ, আমি আপনাকে বলছি সব খাতে যদি আসলে একটা হচ্ছে যে জীবিকাকে আপনার এই তাদের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য যে ট্যাক্সের অনেকগুলি ইনসেন্টিভ কিন্তু দেওয়া হয়েছে, এগুলোর কারণে ট্যাক্স বার্ডেন কমে যাওয়ার কারণে তাদের যে ব্যবসার ক্ষতি হয়েছে করোনাকালীন, সেই ক্ষতিটা তারা মানে কাটিয়ে উঠতে পারবে এবং তাদের ব্যবসার সম্প্রসারণও করতে পারবে। যদি এগুলো যদি হয়ে থাকে, টোটাল ব্যবসাতে যদি অর্থনীতিতে ব্যবসাকে যদি কর্মচাঞ্চল্য ব্যক্তিখাতকে যদি মানে অর্থনীতির মূল জায়গায় বিপুল করুণা আমাদের নিয়ে আসতে পারে, তাইলে এখানে যে সমস্ত লোকগুলোর চাকরি চলে গিয়েছিল, ব্যবসায় ক্ষতি হয়েছিল, এই চাকরিতে তারা চাকরিগুলি ফেরত পাবে এবং এই ট্যাক্স ইনসেন্টিভ বা রিফর্মের কারণে ব্যবসা প্রতিষ্ঠান যদি বিনিয়োগ বৃদ্ধি পায়, তাইলে বিনিয়োগ বৃদ্ধি পাইলে আমি আপনাকে বলি সরকারের হোল মেশিনারিতে যত টাকার বাজেট করা হয়েছে এটা বিভিন্ন খাতে যদি একটু সঠিক অর্থে গুণগত মানে যদি ব্যয়িত হয়, তাইলে এই গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে ট্যাক্স রিফর্ম, সরকারের বাজেট দুটা মিলে এই যে গ্রামীণ অর্থনীতিতে যখন টাকা ছড়িয়ে পড়বে, তখন কিন্তু সেখানে একটা ডিমান্ড ক্রিয়েট হবে। কবিরউদ্দিন আহমেদ, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে এই বাজেটে আপনি যেটি প্রথমে বলছিলেন যে কর্মসংস্থানের জন্য বেশ জোর দেওয়া হয়েছে, আসলে বেসরকারি খাতগুলোকে কিভাবে উৎসাহিত করবে, আর পাশাপাশি ট্যুরিজম শিল্পে, আপনি যেহেতু ট্যুরিজম বোর্ডে আছেন, ট্যুরিজম শিল্প বিকাশে আসলে কতটা সহায়ক হবে এখানকার প্রস্তাবনাগুলো? আমি প্রফেসর সেলিম সাহেবের সাথে একমত, উনি যেটা বলে গেলেন। কারণ এতে যেহেতু সরকার যেটা কর্মসংস্থান হয় সে চিন্তা করেই বাজেটটা করেছে, এটা আমরা সমস্ত ব্যবসায়ী মহল কিন্তু এটা আমরা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আমি যেখানে যে সেক্টরকে আমি লিড করছি, ট্যুরিজম বোর্ডের সদস্য বলেন এবং রিসোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলেন, এই সেক্টর সম্পর্কে আমার কিছু বক্তব্য আমি রাখি। যে আমি আগে বলেই গেছি যে বিশ্বের যে কয়টি শিল্প আছে বা সেক্টর আছে তার ভিতর ট্যুরিজম শিল্প কিন্তু একটা অন্যতম, যেটি আমাদের দেশে নেগলেক্টেড ছিল এবং গত 7-8 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এটা আমরা অনেক এগিয়ে নিয়ে আসছি। যখন এগিয়ে নিয়ে আসছিলাম ঠিক সেই মুহূর্তে লকডাউনটা হলো। তো লকডাউন হওয়ার ফলে আমি বলবো একটা দিকে আমাদের একটু ভালো হয়েছে, শুনতে খারাপ লাগবে যে একটা দিক ভালো হয়েছে লকডাউনের পরে। কী ভালো হলো? যে বাংলাদেশ থেকে প্রতি বছর আপনি অবগত আছেন যে এয়ারপোর্টে গেলে দেখবেন যে ক্যালকাটা, দিল্লি লাইন ধরে প্লেনে উঠতেছে, নাহলে ব্যাংকক, নাহলে আমেরিকা, নাহলে অস্ট্রেলিয়া, বড় ধনী এবং গরিব সব লোক খালি বিদেশেই যাচ্ছে। ওই জায়গাটা বন্ধ হয়েছে। ওই জায়গাটা বন্ধ হওয়ার ফলে কি হয়েছে, আমাদের যাদের ডোমেস্টিক এস্টাবলিশমেন্ট আছে, রিসোর্ট আছে, এগুলা কিন্তু সামহাউ লকডাউন খুলে দিলেই আমরা গেস্ট পাই। আগের মতো অত করতে হয় না, প্রমোশনও করতে হয় না। অথচ অতীতে কি পরিমাণ টাকা বিদেশে চলে গেছে, ওই টাকাটা কিন্তু এখন বন্ধ হয়েছে। এই বন্ধ হওয়ার ফলে আমরা যদি ডোমেস্টিক ট্যুরিজমকে যদি সরকার, ব্যাংক আমাদের যদি কিছু সহায়তা করে, সাপোর্ট দেয় বিভিন্নভাবে, খালি যে টাকা পয়সা দিয়ে করতে হবে তা না, ব্যাংক লোনটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের রাস্তাঘাট দেখা যাচ্ছে যে একটা রিসোর্ট, মেন রাস্তা সরকার সুন্দরভাবে সব জায়গা করছে। আপনি রিসোর্ট গোয়ালপাড়ার কথা বলেন, আপনার বাড়ি ওই এলাকায়, ওখান থেকে যদি গোপালগঞ্জ থেকে আপনি যান, গোপালগঞ্জ থেকে ওই রিসোর্টে যেতে ঘুরে ঘুরে কালনা ব্রিজ দিয়ে প্রায় 40-50 মিনিট লাগে। অথচ এই পাশে বরফা যে একটা ফেরি বা একটা ব্রিজ হলে 10 মিনিটও লাগে না। এরকম আমি অন্য রিসোর্ট গোয়ালপাড়ার কথা বলবো না, এরকম যে সমস্ত রিসোর্টগুলো বিভিন্ন জায়গায় আছে। আমার সৌভাগ্য হয়েছে পৃথিবীতে উন্নত সব দেশে যাওয়ার। আমি দেখেছি যে নিউ ইয়র্ক থেকে যদি আমি বোস্টন ইউনিভার্সিটি যাই, ওই রাস্তায় যাওয়ার সময় আশেপাশে কোনো বাজারঘাট নাই, কিন্তু কোনোরকম চলার জন্য সবই স্মুথ। এবং ওখান থেকে কোথাও একটা খাওয়ার জায়গার দরকার হলে মানে বেশ 5-7 মিনিট ভিতরে যে খেতে হয়। কিন্তু বাংলাদেশের রাস্তাঘাটগুলো সুন্দর করতে হবে, জঞ্জালমুক্ত করতে হবে। এইগুলো করা, যেমন আপনি মালয়েশিয়া ইভেন মালয়েশিয়া যান, মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পরে আপনি যে বাসটা উঠলেন, সেটা ওই বাসটা ট্যুরিজম বাস হোক আর যে কোনো বাস হোক, এরকম সুন্দর আপনার জায়গার মতো সুন্দর লাগে। এই সুন্দর যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টগুলো আমরা বারবার আমরা মাননীয় অর্থমন্ত্রীকে এবং মিটিং করতেছি চেয়ারম্যানের সাথে, আমরা বলছি যে আমাদের কিছু গাড়ি ট্যাক্স ফ্রি দেওয়া হোক বা কম ট্যাক্সে দেওয়া হোক, এটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমি বলছি যে আমাদের সেক্টরটা একটু নেগলেক্টেড। এই 4,3800 কোটি টাকা পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, এটা খুবই সামান্য টাকা আমি বলবো।
এই টাকাটা যাও দেওয়া হয়েছে, এই টাকাটার কিন্তু বলতে পারেন যে 92% বিমা এবং সিভিল এভিয়েশন নিয়ে যায়, থাকে 2%। এই 2% দিয়ে পর্যটন বোর্ড বলেন, পর্যটন কর্পোরেশন বলেন, করার কিছু থাকে না। এই সেক্টরগুলোকে সামহাও কেন যেন লকডাউনের সময় এটিকে মানে খুবই ইয়েভাবে দেখা হচ্ছে। এদিক দিকে তাকাতে হবে এবং এই সেক্টরের করণীয় যে জিনিসগুলো আছে সেগুলো করতে হবে। এবং কোভিডের কারণে কোভিড সেক্টর যারা আমাদের ফন্ড যে ইয়েগুলো আছে, স্টাফগুলো আছে, তাদের টিকাগুলো আগে দিতে হবে। এভাবে যে ডোমেস্টিক ট্যুরিজম উন্নয়নের জন্য পদ্মা সেতু যদি হয়ে যায়, পদ্মা সেতু হয়ে গেলে বিদেশ থেকে হোক দেশ থেকে হোক, আর ডোমেস্টিক ট্যুরিজম যখন উন্নয়ন হবে এটা ভালো হবে, তখন এরপরে যখন লকডাউন উঠে যাবে, বিশ্বে যখন করোনা থাকবে না, তখন কিন্তু আমরা আরও সচল হয়ে যাবো, মানে স্কিল হ্যান্ড তৈরি হয়ে যাবে, বিদেশি লোকরা এখানে আসবে। আমার মনে আছে, নাসির ভাই মনে আছে যে আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল, ইউএনডিসি সেক্রেটারি জেনারেল আসছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই বলেছেন ডোমেস্টিক ট্যুরিজম যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে বিদেশি ট্যুরিজম ট্যুর বেশি হবে, কিন্তু সেটা আমরা করতে পারছিলাম না। লকডাউনের কিন্তু সেটা পারতেছি। এর সরকারকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে, সে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ব্যাংক লোন এবং যাতে স্কিল হ্যান্ড তৈরি হয়, স্কিল হ্যান্ড কিন্তু তৈরি হচ্ছে। আমাদের এখানে প্রায় 17টা ইউনিভার্সিটি স্কিল হ্যান্ড তৈরি করতেছে, সরকারও করতেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। আমি একটা এসিআইপি একটা আছে স্কিল তৈরি করার, ওখানে আমি স্ট্যান্ডিং কমিটির সদস্য একাধিকবার, ওখানে কিন্তু আমরা অনেক স্কিল হ্যান্ড তৈরি করতেছি। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পথে আমাদের মেন যে সমস্যাটা, আমাদের ব্যাংক লোন, ট্রান্সপোর্ট, রোড, এগুলো আমাদের কি দরকার, দ্যাটস ইম্পর্টেন্ট। খবিরুদ্দিন আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। নাসির মজুমদার, পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে আসলে আমরা এর আগে দেখছি যে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, যেটি বলা হচ্ছে এখন উৎসাহিত করা হচ্ছে, সরকার পর্যটনকে শিল্প ঘোষণা করেছে, তারপরেও কিন্তু এখানে ব্যবসায়ীরা নানাভাবে নানা প্রতিবন্ধকতার শিকার হন। আপনি কি মনে করেন যে এখানে আসলে কী ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিলে বাংলাদেশ আসলে পর্যটন শিল্প থেকেও একটি বড় খাত হতে পারে বৈদেশিক মুদ্রায় বা মুদ্রায়ের ক্ষেত্রে? দেখেন, পর্যটনটা একসময় ছিল মানে বড় লোকদের শৌখিন একটা ব্যাপার ছিল, বিদেশি টুরিস্ট খুব কম আসে না বিদেশি বলে না, পর্যটনকে একসময় মনে করা হইতো যেটা একটা অপ্রয়োজনীয় বিষয়, যাদের অনেক টাকা পয়সা আছে তারাই ওই মানে এই সমস্ত জায়গায় যায় বা বেড়াইতে যায়। এটা কিন্তু এখন কিন্তু আমাদের যে আধুনিক যে মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, তারা কিন্তু বলতেছে না, ইট ইজ পার্ট অফ লাইফ। এখন এটা কিন্তু একটা জীবনের একটা অঙ্গ। আপনাকে নির্দিষ্ট বিরতিতে আপনাকে আলাদা পরিবেশে যেতেই হবে। আচ্ছা, আমাদের কিন্তু এই পর্যটন কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু আপনার ছোটোকালে নানা বাড়ি কিন্তু ওই মানে এই আম কাঁঠালের সঙ্গে নানা বাড়ি যেতাম এবং সারাটা বছর অপেক্ষা করতাম কখন নানা বাড়ি যাবো। আমার সাথে পরীক্ষা শেষ হলে যাইতাম, বছর হয়তো 2বারে যাইতাম। ওটা কিন্তু একটা পর্যটন ছিল, ওটা কিন্তু একটা মানে পর্যটনেরই একটা অংশ ছিল। আর এটি আস্তে আস্তে একটা শিল্পে পরিণত হয়ে গেছে। এটা মানুষের একটা ডিমান্ড, মানুষ বুঝতে শিখেছে যে আমাকে এটা আসলে বড় কোনো বিষয় না, এটা সব পর্যায়ের লোকদেরই এটা করতে হবে এবং এটা না করলে মানুষকে সুস্থ থাকার জন্য এটা অপরিহার্য অঙ্গ দরকার। এখন আমরা আসি, ঠিক পর্যটন শিল্পটা যেভাবে আস্তে আস্তে আমরা আগাচ্ছিল, আমি এটা হোটেল খুললেই তো বিদেশিরা এখানে আসবে না। আপনি দেখেন এই করোনার মধ্যেও ওই পদ্মার পারে ওই যে ইলিশের একটা রেস্টুরেন্ট নিয়ে বিরাট আলোচনা চলছে সব জায়গায়। বাংলাদেশ হচ্ছে বড় রেস্টুরেন্ট এটা। এখন এটা তার মানে কি ডিমান্ড ইজ দেয়ার, ডিমান্ড আছে। ওইটা তো আর বিদেশিদের উপর ডিপেন্ড করে উনি করেন নাই, উনি আমাদের লোকাল কাস্টমারদের উপর ডিপেন্ড করেই করেছেন এবং সেখানে উপচে পড়া ভিড় এবং এটা থাকবে, আরও রেস্টুরেন্ট হবে, এটারও বিজনেস হবে। এখন আমাদেরই আরেক মেম্বারের প্রথম ওই পদ্মা রিসোর্ট ছিল আমাদের মোহাম্মদ আলী ভাই, আমাদের জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, তো এটা কিন্তু প্রথম দিকে মানে ভেঙে গেছিলো, আবার নতুন করে করতেছেন, কারণ ডিমান্ড ইজ দেয়ার, মানে চাহিদা আছে। এখন পর্যটনের আমাদের এটা বাংলাদেশে যেটা হয়েছে করোনার কারণে আনুষঙ্গিক একটি বিষয় যেটি খবিরুদ্দিন আহমেদ উল্লেখ করেছেন যে যোগাযোগ ব্যবস্থার একটু উন্নতি, বিশেষ করে আপনি যেটি মাওয়ার কথা বলেন, মাওয়া হাইওয়ে কারণে হয়তো সেখানে মানুষের যোগাযোগ তো সেই বাংলাদেশে এখন অনেক যোগাযোগ, এখন তো টেকনোলজিতে দিলে সবই রাস্তা, ব্রিজ তো বয়ে যাচ্ছে, পদ্মা ব্রিজ হয়ে গেল, যমুনা ব্রিজ হয়ে গেল, সাব রোডগুলো হয় নাই, সাব রোডগুলো হচ্ছে কিছু আস্তে আস্তে। এখন কথা হচ্ছে যে এগুলো সবই হবে, আমাদের মেন যে পর্যটন টুরিস্ট স্পটগুলো এগুলো তো হয়ে গেছে। এখন যে কথাটা আমি আসতেছি সেটা হচ্ছে যে এই যে আমরা যেমন এই যে আমার যে ভাই, ওনার প্রায় 150 বিঘার উপরে ওনার রিসোর্ট। আপনি সেই ইনভেস্টমেন্ট চিন্তা করেন, 150 বিঘা জমির দাম কত, এবং এই 150 বিঘা জমি মেনটেন করতে কী পরিমাণ লোক ওনার লাগে, এটা কিন্তু এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। ঘাস কাটা পরিষ্কার রাখতেও কিন্তু সহজ বিষয় না, সাপের আক্রমণ থেকে রক্ষা করতে গেলেও কিন্তু অনেক লোক লাগে, মেডিসিন লাগে। এখন এই যে আমাদের করোনাটা হয়ে গেল,
এখানে তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে এই পর্যটন খাতটা। 5 স্টার হোটেল থেকে শুরু করে একেবারে মানে ছোট হোটেলটা ওই বেচারা কিন্তু বসে গেছে। এখন এদেরকে যদি আপনি প্রণোদনা বা অন্য বিশেষ কোনো সরকারের বিশেষ কোনো কর্মসূচির মধ্যে রক্ষা না করেন, লোন এগুলো কিন্তু ফিরে আসতে পারবে না। অলরেডি ওই রেস্টুরেন্টগুলোর 50% মতো মালিকানা পরিবর্তন হয়ে গেছে। 20% লোক হারিয়ে গেছে ব্যবসা থেকে, তারা দেনাদার হয়ে গেছে, ব্যবসা ফেরত আসতে পারবে না, আসলে মানুষের টাকা ফেরত দিতে হবে, তারা আসবেও না। 50% মালিকানা বিক্রি করে চলে গেছে লস দিয়ে। আর যারা ঠিকই আছে অনেক কষ্টে টিকে আছেন। এখনও কিন্তু বলা যাচ্ছে না কবে এগুলো পুরোপুরি চালু হবে। আর রেস্টুরেন্ট গভর্নমেন্ট হয়তো বলেছে যে 50% তাও সব এলাকায় না, কিছু কিছু এলাকায় দিয়েছে 50% ক্যাপাসিটি দিয়ে তোমরা লোক বসে খাওয়াইতে পারবা, কিন্তু সব এলাকায় জানাই কিন্তু কিন্তু তারপরেও তো কাস্টমার তো আসতো, মানুষের মনে তো কোনো আতঙ্ক, মানুষ তো যাচ্ছে না, বউ বাচ্চা তো যাচ্ছে না, তাহলে এগুলো তো চলতে হবে। 50% দিয়ে তো বিজনেস করতে পারবে না। এখন সরকারের কাছে আপনাদের মাধ্যমে যে দাবিটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রণোদনা ওগুলো থাকবে, 4% 5% লোন থাকবে, যারা লোন নিতে পারবে নিবে, কিন্তু সরকারকে অন্তত আগামী 10 বছর যেভাবে আমাদের ওই যে ক্ষুদ্র মেড ইন বাংলাদেশের যে কনসেপ্টটা বাংলাদেশের, এটার মধ্যে পর্যটনকে ঢুকাইতে হবে। আমাদের যে নতুন রিসোর্টগুলো হবে বা যেগুলো হয়ে গেছে ওগুলোকে আমি 10 বছর করের ছাড় দিতে হবে এবং সরকারের বিশেষ ইনসেন্টিভ দিতে হবে, যে বিদেশি কোনো ডলার যদি কেউ ইনকাম করে, সরকার যেরকম আমাদের গার্মেন্ট বা এগুলোতে দিচ্ছে 3% ইনসেন্টিভ, আমরা নতুন বাজারে অপ্রচলিত মাল এক্সপোর্ট করলে 3% গভর্নমেন্ট থেকে পাই, ঠিক রিসোর্টগুলো দিতে হবে। যে তোমরা যদি কেউ ডাইরেক্ট বিদেশি কারেন্সি নাও নিতে পারো বিদেশি কোনো লোকের থেকে, তাহলে তোমরা 3% 5% তোমরা ডাইরেক্ট পেয়ে যাবা। এই ধরনের ট্যাক্স হলিডে দিতে হবে। এই ধরনের বিশেষ বিশেষ ব্যবস্থা কর্মসূচি নিয়ে এই পর্যটন মালিকদেরকে টিকে রাখতে হবে, নাহলে এই দেশে লোকাল পর্যটক আমরা পাবেন না, বিদেশি পর্যটক আমরা পাবেন না। কারণ আমাদের দেশের লোক, ভাই যেটা বললো, প্রতিদিন 1 লক্ষের উপর লোক এয়ারপোর্ট মানে বিভিন্ন পোর্ট থেকে শুরু করে আপনার ওই যে যশোর বেনাপোল 1 লক্ষের উপর লোক যাতায়াত করতে প্রতিদিন। এবং এটার জন্য আপনি যারা 20,000 টাকা বেতনে যারা চাকরি করতেন তারাও কিন্তু ব্যাংকক ট্যুর দিয়ে আসছে। এটা কিন্তু অত টাকার ব্যাপার না, কিন্তু মজুমদার আমাদের ওই জন্য গভর্নমেন্টের এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন। আমরা সংযুক্তি স্থাপন করতে পেরেছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা একদম শেষ দিকে, যে মানুষের জীবন জীবিকা রক্ষায় এই বাজেটের প্রস্তাবনাগুলোকে আপনি কিভাবে দেখেন আর কি, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসলে কি মানুষ এই করোনার এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে? হ্যাঁ, আমাদের যদি করোনা যদি ফার্দার যদি সিচুয়েশনকে যদি ডিটেরিয়েট না করে, আমাদের যদি অবস্থা যদি ক্রমান্বয়ে যদি ভালো থাকে, আপনি দেখছেন, খেয়াল করছেন কিনা জানি না, গত অক্টোবর নভেম্বর 2020-এ পুরোপুরি অর্থনীতি আস্তে 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 জুলাই আগস্টের দিকে আপনি দেখছেন কিনা আমার এক্সপোর্ট গুলো এবং ইম্পোর্ট গুলি সব জিনিসে কিন্তু পজিটিভ গ্রোথ নিতে লাগছে। আবার যখন দ্বিতীয় এবং তৃতীয় ধাক্কা চলতেছে, এই করোনাতে তো এখন একটা অনিশ্চিত, যদি এইটার যদি জীবন যদি করোনাতে যদি বাধাপ্রাপ্ত না হয় অর্থনৈতিক কর্মকাণ্ড, আপনি দেখবেন যে আমাদের এই সম্মিলিত যেই ফিসক্যাল ডিভাইস, যেটা আসলে ফিসক্যাল যেই জিনিসগুলো, যেই রিফর্মের যে সুবিধাগুলো ব্যবসা বাণিজ্যে সবকিছুতে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এগুলো একটা বিরাট একটা পরিবর্তন সাধিত হবে অর্থনীতিতে। যদি অর্থনীতি যদি রিকভারি করে, সাবজেক্ট টু কিন্তু করোনা যদি আমাদের ডিটেরিয়েট না করে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আস্তে 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 আমাদের অর্থনীতি রিকভার হবে। আমাদের সবার একটা মতামত ছাড়া আমাদের সেপ্টেম্বর 2021 থেকে যদি করোনাতে, এবং এটা সরকারও বলছে 80% লোককে যদি আমরা আগামী 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যেও যদি টিকার আওতায় যদি নিয়ে আসতে পারে, অর্থাৎ করোনাতে এফেক্টেডকে যদি আমরা সাবজেক্ট টু করোনাকে যদি আমরা কন্ট্রোল এবং দমন করতে পারি কোনোভাবে, তাইলে দেখবেন যে অর্থনীতি পা পা করে আমাদের চলতে থাকবে এটাই। এবং ব্যবসাগুলো কিন্তু ডিমান্ড ক্রিয়েট হবে, ব্যক্তিখাত এবং পাবলিক এক্সপেন্ডিচার গুলো যখন খরচ হবে, তখন কিন্তু গ্রামীণ অর্থনীতি বলেন, আমি আগেও বলছি, এটা ডিমান্ড ক্রিয়েট করবে। ডিমান্ড ক্রিয়েট করলে এইটার জন্য কি হবে, এবং কনজাম্পশন বেড়ে যাবে। ডিমান্ড করলে এই ডিমান্ডকে জন্য সাপ্লাই ক্রিয়েট হবে, সাপ্লাইয়ের জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কারখানা এবং বিশেষ করে সিএমএসএমই এই ব্যবসাগুলো যদি রিহেবিলিটেড হয়, তাইলে আপনি দেখবেন যে অর্থনীতিতে কর্মসংস্থান ফেরত আসবে। এটার একটা দিক নির্দেশনা কিন্তু এই বাজেটে কিন্তু এইরকম এই জিনিসগুলো কিন্তু দিক দিয়ে আসছেন। হ্যাঁ,
এটাই হচ্ছে আমার বক্তব্য। হ্যালো স্যার, যেটি আমরা আলোচনা করছিলাম, হাতের সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে সর্বশেষ জানতে চাচ্ছি, যেটি স্বাস্থ্য খাত নিয়ে যে করোনার সময় বেশি করে সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেইখানে আসলে স্বচ্ছতা, অনিয়ম বা দুর্নীতি প্রতিরোধ করে সেখানে এগিয়ে যাওয়া বা সেই সক্ষমতা অর্জনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটি মানুষের কাছে সেই সুফলটা আসলে কি পৌঁছাবে? সেরকম কোনো শঙ্কা বা সংশয় কি আছে এই করোনার সময়? না, আমার মনে হয় যে আপনি সঠিকই বলছেন। বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ, আমাদের আলোচনাকারও বলছেন, বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাসিটি আছে, দেখেন আমি আগেই বলছি যে আমাদের বড় বড় বাজেটগুলো কিন্তু মোটামুটি হয়তো আমরা বলবো যে ইফিসিয়েন্টলি বা দক্ষভাবে এগুলোতে হ্যান্ডেল করছে। কিন্তু সব জায়গায়, যেমন আমি যদি দুটো উদাহরণ দিই, যেমন আমাদের পদ্মা সেতু কিন্তু এত বড় একটা প্রজেক্ট কিন্তু হয়ে যাচ্ছে, আমার এমআরটি, এই যে এটা কিন্তু ঢাকা শহরে মেট্রো রেল হয়ে যাচ্ছে, কিন্তু আবার কোথাও যদি এই বিপরীত চিত্র আপনি দেখবেন, কোথাও গ্রামে গঞ্জে অথবা কোথাও কোনো জায়গায় যুগ যুগ ধরে একটা ব্রিজ কিন্তু সমাপ্ত হচ্ছে না। এবং অনেক মন্ত্রণালয়ে কিন্তু ভালো কিছু থাকা সত্ত্বেও আমরা স্বাস্থ্য খাতের এখানে দেখলাম যে আসলে দুর্নীতির কতগুলি চেহারা দেখলাম। আমি বলবো যে এই সত্যিকে তো অস্বীকার করার কোনো কারণ নাই, কিন্তু এবং এখানে ব্যয়ের কোনো মিনিস্ট্রিতে ব্যয় কিন্তু অনেক বেশি কাম্য অবস্থায় পৌঁছে গেছে, আর কোনো জায়গায় ব্যয়টা কম হচ্ছে। ব্যয় কম হওয়ার মানে হচ্ছে কি, বাজেটটা আমার অবাস্তবায়িত থাকতেছে। আমি বছরের প্রথমে যে সমস্ত কর্মকাণ্ডগুলোকে ঘিরে এই পরিকল্পনা করে এই বাজেট দিয়েছি, সেখানে যদি সেই অর্থ যদি সঠিক অর্থে যদি খরচ না হয়, তাহলে ওই সমস্ত কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন হয় না। কর্মকাণ্ড যদি বাস্তবায়ন না হয়, তাহলে এটা রোড ঘাট হলে জনগণের দুঃখ দুর্দশা বাড়ে, স্বাস্থ্য ঘাট হলে এটাতে বাড়ে। আমরা আমাদের সবার এইটা থাকবে যে এই যে জিরো টলারেন্স সরকারের যে নীতি দুর্নীতির বিরুদ্ধে, এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে গতবারেরও বাজেটের যে ব্যয়ের যে ফলাফল, অর্থাৎ ব্যয়ের ফলাফল বলতে অব্যয়িত, মানে পুরোপুরি অর্থ তারা খরচ করতে পারে নাই। আমরা বলবো যে এই এক বছর, বিগত বছর ধরে আমরা স্বাস্থ্য খাতের যে হাল চিত্র দেখে আসছি, এটা যদি পুনরায় যদি এটা চলতে থাকে, তাইলে কিন্তু আমাদের কিন্তু আশাটা দুরাশা হয়ে যাবে, এবং বাজেট থেকে যে প্রাপ্তি থাকবে সেটাতে কিন্তু সেট করবে, বাধাগ্রস্ত হবে। আমরা সবাই মিলে এখানে যা আছি, আমরা বলবো যে এই শুধু হেলথ মিনিস্ট্রিকে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি বা অন্যান্য জায়গায় যাতে ছড়াই না পড়ে, এগুলো কিন্তু কঠোর হস্তে আসলে দমন করতে হবে। ডক্টর মোহাম্মদ বাস্তবায়ন সেলিমউদ্দিন, আমাদের হাতে সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য কবিরউদ্দিন আহমেদ এবং নাসির মজুমদার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।